আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকের সাউন্ডটা কি ঠিক আছে একটু সবাই জানিয়ে দিও, আর ভিডিওটা সবাই দেখতে পাচ্ছ কি না সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমরা দেখতেই পাচ্ছি যে আজকে হচ্ছে আমাদের বল অর্থাৎ এসএসসি পদার্থবিজ্ঞানের 3rd চ্যাপ্টারের ব্যাপারে আমরা আলোচনা করব। আর আজকে হচ্ছে আমাদের পার্ট 2, তার মানে পূর্ববর্তী একটা ক্লাস কিন্তু হয়ে গিয়েছে অলরেডি, আর ওই ক্লাসটা বেসিক্যালি ছিল পুরোপুরি থিওরির উপরে। আজকের ক্লাসটা কিছু থিওরি বাকি ছিল, আর তারপরে থিওরিটিকে শেষ করার পরে আমরা মূলত ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে আগাবো। তো সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবে যেন তারাও ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। পূর্ববর্তী ক্লাসে কী কী পড়ে এসেছে এটা একটু আমরা বলবো। আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছিলাম যে জড়তার ব্যাপারে আমরা আইডিয়া নিয়েছিলাম, এবং তারপরে হচ্ছে নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল কীভাবে কাজ করে এবং আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে সেটা আমরা পূর্ববর্তী যে লেকচারটা ছিল ওটার মধ্যে আমরা দেখেছিলাম, এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও কিন্তু আমরা সলভ করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা মূলত আমরা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ এই ব্যাপারে আইডিয়া নিব। আর হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ বলটা দেখো, বল সর্বপ্রথম কে আবিষ্কার করে হচ্ছে বিজ্ঞানী নিউটন। এবং এই বিজ্ঞানী নিউটন যখন মহাকর্ষ বা অভিকর্ষ বলের ব্যাপারে আইডিয়া দিয়েছিল, সেখান থেকে কিন্তু বলের প্রথম বলের ব্যাপারে আমরা আইডিয়াটা পাই যে বল বলতে একটা কিছু আছে যা আমরা পূর্ববর্তী সংজ্ঞায় পড়েছি, যা কোনো একটা স্থির বস্তুকে গতিশীল করে অথবা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়। এরকম যে ব্যাপারটা বা যে ফিনোমিননটা আছে সেটাই হচ্ছে আমাদের কি বল। এই ব্যাপারে সর্বপ্রথম আইডিয়া দেওয়া হচ্ছে বিজ্ঞানী নিউটন, এবং এই আইডিয়াটা এসেছিল মহাকর্ষ বল থেকে। তো অবভিয়াসলি একটা ব্যাপার যে এই চ্যাপ্টারে অবশ্যই মহাকর্ষ বলের ব্যাপারে আমাদের পড়তেই হবে। তো আমরা একটু দেখি যে বিজ্ঞানী নিউটন মূলত যে আমাদের মহাকর্ষ অভিকর্ষ এই যে ব্যাপারটা আছে এটা তিনি কিভাবে ডিল করেছেন। দেখো, উনি বলেছেন মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা, সাপোজ এখানে একটি বস্তুকণা আছে যেটার ভর সাপোজ m1, যেটার ভর হচ্ছে m1 আমরা ধরে নিচ্ছি, এবং আরেকটি বস্তুকণা হচ্ছে একটি নির্দিষ্ট দূরত্বে আছে m2। তো এই যে দুটি বস্তু m1 এবং m2 এরা এরকম থাকবে না, এটা কি করবে, একে অপরকে আকর্ষণ করবে। অবশ্যই এদের মধ্যবর্তী বলটা হবে কি আকর্ষণ বল। তো m1টা দেখো এখানে আকর্ষণ করতেছে। তো এই আকর্ষণটা হচ্ছে দেখো 1 নম্বর বস্তুকে 2 নম্বর বস্তু আকর্ষণ করতেছে। তো 2 নম্বর বস্তু কাকে আকর্ষণ করতেছে? 1 নম্বর বস্তুকে যে আকর্ষণ করতেছে ওই আকর্ষণ বলটা হচ্ছে F1 আমরা ধরে নিলাম। এবং দেখো m2 বস্তুটা কিন্তু আবার m1 বস্তুকে আকর্ষণ করবে, ওই আকর্ষণ বলটা হচ্ছে আমরা ধরে নিলাম কি F12, অর্থাৎ 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুকে আকর্ষণ করছে। এবার বিজ্ঞানী নিউটন বলেছে যে এই যে আকর্ষণ বলটা এই আকর্ষণ বলটা হচ্ছে F, যদি আকর্ষণ বলটা হয় তাহলে আকর্ষণ বল সমানুপাতিক হচ্ছে এই যে দুটি ভর, অর্থাৎ এই যে দুটি বস্তু এদের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F ইজ প্রপোর্শনাল টু m1 m2। ওকে, তো দেখো এই যে দুটি বস্তুই হচ্ছে সমান, মানে এই যে আকর্ষণ বলটা এই আকর্ষণ বলটাকে সমানভাবে নিয়ন্ত্রণ করতেছে, তার জন্যই কিন্তু আমরা গুণ করছি। দেখো তোমরা অলওয়েজ মনে রাখবা যে দুটি বস্তুর যদি সমান প্রভাব থাকে যে কোনো একটা ঘটনার মধ্যে, তাহলে তাদেরকে আমরা অলওয়েজ গুণ করব। কারণ যোগ করলে ব্যাপারটা হতো কি, দেখো সাপোজ মনে করো এই যে ভরটা আছে, এই ভরটা যদি জিরো হয় সামহাও যদি জিরো হয়ে যায়, তখন দেখো তো m2 যদি আমি বসাই 0, তাহলে কিন্তু আলটিমেটলি বলটাও 0। আর আমরা দেখতেই পাচ্ছি যে যদি আকর্ষণ বল হয় তাহলে কিন্তু অবশ্যই দুটি বস্তুর প্রয়োজন হয়, যদি এটা যদি 0ই হয়ে যায় তাহলে কিন্তু এই বস্তুটা নেই। সেক্ষেত্রে একা একা কিন্তু আকর্ষণ নিজেকে আকর্ষণ করবে না, অবশ্যই দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হবে। তাহলে দেখো m2 যদি 0 হয়ে যায় বলটাও কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা আসলে কি যে আমরা গুণ করবো, কিন্তু যোগের ক্ষেত্রে যদি থাকতো, দেখো তো m1 প্লাস m2 যদি হতো, তাহলে দেখো তো m2 যদি 0 হতো তাও কিন্তু একটা বলের কিন্তু একটা মান থেকে যেত। তার মানে আমরা কি করব, যেহেতু এই যে বস্তুর ভরের উপরে সমানভাবেই নির্ভরশীল এই বলটি, তার জন্য আমরা কি করতেছি, ভর দুটিকে আমরা কি করতেছি, গুণ করতেছি। এবং দেখো এটা কি শুধুমাত্রই
ভরের উপরে নির্ভরশীল এমনটা কিন্তু না। দেখো এদের মধ্যবর্তী কিন্তু একটা দূরত্ব আছে, এদের মধ্যবর্তী একটা দূরত্ব কিন্তু আছে। এই দূরত্বটা যদি আর হয় তাহলে কিন্তু অবশ্যই আর এর উপরেও নির্ভর করবে। এমন হবে না যে এখানে একটি বস্তুকণা আছে আবার এই দূরে একটা বস্তুকণা আছে, আবার এখানে একটা বস্তুকণা আছে আর এই কাছাকাছি একটা বস্তুকণা আছে, এদের মধ্যে আকর্ষণ বল কি সমান হবে? সমান কিন্তু হবে না। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে দূরত্বের সাথে কিন্তু একটা সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু সম্পর্কটা কীরকম? এখন দেখো সম্পর্কটা আসলে কীরকম। বিজ্ঞানী নিউটন বলেছেন যে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের কি এই বলটা। তার মানে দেখো আমরা কিন্তু অলরেডি দুটি রিলেশন পেয়ে গেছি। এবার খেয়াল করো, আমরা জানি যে আমরা এই দুটি থেকে আমরা আলটিমেটলি কী লিখতে পারি বলো তো? আমরা কিন্তু লিখতে পারি যে F ইজ প্রপোর্শনাল টু m1 m2 বাই আর স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আকর্ষণ বল অর্থাৎ মহাকর্ষ যে বলটা আছে, এই বলটা হচ্ছে যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব যত বাড়বে তাদের মধ্যে বলটাও বা আকর্ষণ বলটাও কি কমতে থাকবে, এবং ভর যত বাড়বে তার সাথে সাথে তাদের আকর্ষণ বলটাও কিন্তু বাড়তে থাকবে। এবার একটু খেয়াল করো যে আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দিতে চাই তাহলে আমাদের একটি কী লাগবে? ধ্রুবক লাগবে। তার মানে আমরা এখানে কি নিয়ে আসব? একটাই ধ্রুবক নিয়ে আসব। দেখো আমরা F সমান দিতে পারবো সমানুপাতিকের বদলে কি আনতে হবে? আমাদের একটি ধ্রুবক আনতে হবে। ধ্রুবকটার নাম দিলাম জি, ধ্রুবকটার নাম দিলাম জি। তাহলে দেখো তো এখানে কি থাকলো? m1 m2 বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষীয় বলের সূত্র। আর এই বলটি অবশ্যই অলওয়েজ আকর্ষণ বল, কোনোদিনই কিন্তু বিকর্ষণ বল হওয়া সম্ভব না। অর্থাৎ আমার আর এই বোর্ডের মধ্যে কিন্তু কোনোদিন বিকর্ষণ হবে না, অলওয়েজ কি আকর্ষণ হবে। তোমরা যারা স্থির তড়িৎ পড়েছো তারা কুলম্বের সূত্র জানো যে ইলেকট্রন হচ্ছে কি বিকর্ষণ করবে, আবার ইলেকট্রন প্রোটন কি করবে? আকর্ষণ করবে। কিন্তু এই মহাকর্ষ বলের ক্ষেত্রে কিন্তু কোনো বিকর্ষণ নেই, অলওয়েজ কি হবে? এ দুটো অলওয়েজ আকর্ষণ বল হবে। এবং দেখো এদের মধ্যে যদি কোনো মিডিয়াম থাকে তাও কিন্তু সমানভাবে আকর্ষণ করবে। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। সাপোজ এখানে একটি m1 বস্তু আছে, আবার এখানে একটি m2 বস্তু আছে। তো এদের মধ্যে আকর্ষণ যদি সাপোজ F হয়, ঠিক আছে, এদের দূরত্ব হচ্ছে r, এবং আমি বের করলাম কি এদের আকর্ষণ বল হচ্ছে F ইজ ইকুয়াল g ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। আচ্ছা, তো এবার সাপোজ মনে করো এই যে দুটি বস্তু, এই দুটি বস্তুর মধ্যবর্তী অবস্থানে আমি কি রাখলাম? একটি ওয়াল খাড়া করে দিলাম, ঠিক আছে, একটি ওয়াল খাড়া করে দিলাম। এবার দেখো তো এদের মধ্যবর্তী আকর্ষণ বলের কোনো পার্থক্য হবে? দেখো যদি বলো যে চুম্বক বলটা যে আছে, চুম্বক বলের মাঝখানে যদি এমন কাহিনীটা ঘটতো তখন কিন্তু চুম্বক বলের আকর্ষণটা কিন্তু কমে যেত। কিন্তু মহাকর্ষ বলের এটাই হচ্ছে স্পেশালিটি যে এদের আকর্ষণ বলটা কিন্তু কমবে না। ওদের মাঝখানে তুমি যাই রাখো না কেন ওদের আকর্ষণ বল কমবে না। অর্থাৎ এরা মিডিয়ামের উপরে বা কোথায় আছে এটার উপর নির্ভর করবে, শুধুমাত্র কার উপর নির্ভর করবে? দুটি বস্তু যে আছে তাদের ভরের গুণফল এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, শুধুমাত্র এটার উপরই নির্ভর করবে। ওকে, তো আশা করি এতটুকু সবাই বুঝেছো। তো যদি সবাই বুঝে থাকো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে এতটুকু অর্থাৎ বিজ্ঞানী নিউটন কী বলতে চেয়েছে, এটাকে সবাই বুঝতে পারছো কিনা। সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটা একটু আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাই। বা দেখো একটু খেয়াল করো ওদের মধ্যে দেখো দূরত্বের কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো আমরা যদি এমন করি যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে সাপোজ এখানে দেখো এখানে হচ্ছে এখানে একটি বস্তু আছে সাপোজ m1, আর এখানে একটি বস্তু আছে হচ্ছে m2। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, এদের মধ্যবর্তী তাহলে বলটা কত হবে? বল হবে F ইজ ইকুয়াল g ইন্টু
m1m2/r²। ওকে, তো এবার একটু খেয়াল করো, আমি মধ্যবর্তী দূরত্বটা যদি দ্বিগুণ করে দিই, মধ্যবর্তী দূরত্বটা যদি দ্বিগুণ করে দিই, অর্থাৎ এই যে m2 বস্তুটা, এই m2 বস্তুটাকে এখান থেকে সরিয়ে আমি কোথায় রাখলাম, নতুন একটা অবস্থান সাপোজ এখানে রাখলাম, এবং এই দূরত্বটা হচ্ছে, এটা হচ্ছে সাপোজ m2, এখান থেকে এখানে নিয়ে আসলাম, এবং এই দূরত্বটাও হচ্ছে আমার r, তাহলে টোটাল দূরত্ব কত হলো, 2r হয়ে গেল না, 2r। তাহলে আমি মধ্যবর্তী দূরত্বটা কি করলাম, দ্বিগুণ করে দিলাম। এবার একটু সবাই কমেন্ট বক্সে জানাবা যে এখানের m2 এই m1 থেকে যে আকর্ষণ বল ফিল করছিল, এই m2 কি সেম আকর্ষণ বলই ফিল করবে নাকি কীরকম করবে, এটা একটু সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। ও কি ওর আকর্ষণ বলটা কি বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, হ্রাস পেলে কতটুকু হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পেলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এটা একটু সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এমডি রিফাত সর্দার কমেন্ট করেছে একটু হ্রাস পাবে। ওকে, একটু হ্রাস পাবে ব্যাপারটা ঠিক, কিন্তু কতটুকু হ্রাস পাবে এটা একটু জানিয়ে দিবে। যদি কেউ পারো তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিতে কতটুকু হ্রাস পাচ্ছে। ওকে, তোমরা অ্যান্সার দিতে থাকো, আমরা দেখি যে আসলে কতটুকু হ্রাস পাবে। দেখো আমাদের এখানে আগের যে বলটা ছিল, এই বলটা হচ্ছে কতটুকু, g×m1m2/r², অর্থাৎ এই m1 আর এই m2-র মধ্যে, এবং আমরা পরবর্তীতে কি করলাম, দূরত্বটা ডবল করে দিলাম, অর্থাৎ m2 বস্তুটাকে এইখান থেকে নিয়ে আমরা কি করলাম, এখানে রাখলাম। ওকে, তো এবার এই m1 আর এই m2-র মধ্যে কতটুকু আকর্ষণ বল অনুভব করছে, এটা আমরা কিভাবে বের করব। দেখো আমরা কি করব, F ইজ ইকুয়াল, দেখো এটা যদি F1 হতো, অর্থাৎ এই দূরত্বের জন্য এটাকে সাপোজ আমরা ধরলাম F2। ওকে, তো F2 ইজ ইকুয়াল, জি তো থাকলে কনস্ট্যান্ট, m1 m2 এটাও ঠিক ছিল আগের মতোই, কিন্তু আমরা কি করলাম, দূরত্বটাই কিন্তু আমরা দ্বিগুণ করে দিলাম। এবার দেখো, এবার আর এর যে স্থানে কি বসবে বলো তো, টোয়াইস আর, তাহলে বলো তো এটা হচ্ছে স্কোয়ার, তাহলে এটা কি থাকলো, জি m1 m2 বাই, দেখো তো এই 2কে যদি আমি বড় করি তাহলে কত থাকবে, 4 আর হচ্ছে r²। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এখানের এই যে এতটুকু পোর্শন যেটা আছে, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, বেসিক্যালি F1 লিখতে পারি না, আমরা F1 কিন্তু লিখতে পারি। তাহলে দেখো তো আলটিমেটলি আমরা কি লিখতে পারছি বলো তো, F/4। তাহলে দেখো এই যে নতুন বলটা F2, এই বলটা হচ্ছে F1-এর 4/1 তার মানে হচ্ছে আগের থেকে কিন্তু 1/4 হয়ে গেছে, অর্থাৎ 1/4 অংশ বর্তমানে আছে। তার মানে আগের থেকে 1/4 অংশ বর্তমানে বল অনুভব করছে, অর্থাৎ অনেকটা হ্রাস পেয়েছে। তো এতটুকু সবাই বুঝতে পারছো কি না একটু জানিয়ে দিও। এমডি রিফাত সর্দার বুঝছি, রিরুরূপ জি বুঝছি। ওকে, তো মোটামুটি সবাই কমেন্ট করতেছো, বুঝতে পারছো। তো আমরা পরবর্তী যে টপিকটা আছে ওটার দিকে যাই। ওটা বলতে দেখো এখানে আরেকটু জিনিস দেখো, আমরা তো এটা হচ্ছে দূরত্বের চেঞ্জ করলাম, কিন্তু আমাদের কিন্তু কি চেঞ্জ হতে পারে বলো তো, ভরেরও কিন্তু চেঞ্জ হতে পারে। অর্থাৎ আমরা এই 2m বস্তুটাকে আমরা কিন্তু দ্বিগুণ করে দিতে পারতাম। অর্থাৎ আমরা এবার অবস্থানের পরিবর্তন না করে, দেখো অবস্থানের পরিবর্তন না করে আমরা ভরটাকে দ্বিগুণ করে দিলাম, ভরটাকে দ্বিগুণ করে দিলাম। তাহলে দেখো তো আমরা 2m2, অর্থাৎ আগে ছিল m2, কিন্তু এবার আমি কি করলাম, দ্বিগুণ করে দিলাম 2m2। তাহলে এবার কি কি চেঞ্জ আসবে আমরা একটু দেখি। তাহলে দেখো যখন m2 ছিল তখন ছিল এইটা, কিন্তু আমাদের যে নতুন যে বলটা সেটা হবে কি, F2 ইজ ইকুয়াল g/m1। কিন্তু দেখো তো m2 কিন্তু এবার আর নেই, এবার হচ্ছে কি 2m2। তার মানে হচ্ছে এখানে 2m2 বা এবার দূরত্বের কিন্তু আমরা কোনো পরিবর্তন করিনি, অর্থাৎ বস্তুটা এখনও আগের স্থানে আগের দূরত্বেতেই আছে। তাহলে এখানে কি আসবে, r²। তাহলে দেখো এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে 2 × g/m1m2/r²। তাহলে দেখো এই যে এতটুকুকে আমরা কি লিখতে পারি বলো তো, F1 লিখতে পারি না, তাহলে 2 × F1। তাহলে দেখো তো এবার এই যে F2, এই F2 হচ্ছে F1-এর দ্বিগুণ। তার মানে দেখো আমি একটি মাত্র বস্তুর ভর দ্বিগুণ করলাম, তার সাথে সাথে কিন্তু
যে আকর্ষণ বলটা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তার মানে আমি এটা বলতে পারতেছি যে বস্তুর ভর যত আমি বৃদ্ধি করব আকর্ষণ বলটা তত বৃদ্ধি পাবে সমানুপাতিক হারে। কিন্তু যখন আমি দূরত্বটা চেঞ্জ করব তখন কিন্তু ওটার চেঞ্জ কিন্তু কি বর্গের ব্যস্তানুপাতিক হারে হ্রাস পাবে। ওকে, তো এতটুকু সবাই আশা করি বুঝতে পারছো। সবাই একটু কমেন্টে জানিয়ে দেবে যে এইগুলো তোমরা বুঝতে পারছো কি না। তো আমরা একটা ম্যাথ দেখার চেষ্টা করি, আশা করি সূত্রটা আমরা একটু পাশে লিখে রাখি। অনেকেরই প্রবলেম হতে পারে যে একটু পরপর ভুলে যাচ্ছি যারা 9-এ। তো আমরা একটু লিখে রাখি এখানে এফ অর্থাৎ মহাকর্ষীয় বল এফ ইজ ইকুয়াল জি m1 m2 বাই আর স্কোয়ার। ওকে, তো দেখো সাপোজ এখানে একটি বস্তু আছে 2 কেজি ভরের। আবার এখানে আরেকটি বস্তু আছে কয় কেজি, সাপোজ ধরলাম 10 কেজি ভরের একটি বস্তু আছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 10 মিটার। ওকে, তো আমাদের এই যে 2 কেজি ভরের যে একটি বস্তু আর একটি হচ্ছে 10 কেজি একটি ভরের বস্তু, এটাকে ধরে নিলাম আমরা m1 আর এটাকে ধরে নিলাম m2 আর এটাকে ধরলাম আমরা r ইজ ইকুয়াল 10 মিটার। তাহলে বলো তো এই m1 আর m2 বস্তুর মধ্যে আকর্ষণ বলটা কতটুকু? m1 আর m2 বস্তুর মধ্যে আকর্ষণ বলটা কতটুকু এটা একটু সবাই আমার সাথে সাথে ম্যাথটা করো। দেখো F ইজ ইকুয়াল জি m1 m2 বাই আর স্কোয়ার। ওকে, তো দেখো আমরা F ইজ ইকুয়াল, আচ্ছা জি এর ভ্যালুটা কি? জি এর ভ্যালু হচ্ছে, দেখো জি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে জি এর ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। আর এককটা আমরা একটু পরে দেখব, যখন আমরা এটা করব তখন আমরা বের করব, আমরা মুখস্থ না করে অলওয়েজ এককগুলো বের করার চেষ্টা করব। ওকে, তো দেখো এফ ইজ ইকুয়াল, তাহলে আমরা জি এর ভ্যালুটা বসিয়ে দিই 6.673 ইন্টু 10⁻⁻11। আর m1 হচ্ছে কত? m1 হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি 2 কেজি, এবং m2 হচ্ছে আমাদের 10 কেজি, আর আমাদের যে দূরত্ব সেটা হচ্ছে 10। তারপরে আমরা কি করব? স্কোয়ার করে দিব। ওকে, তো এই ক্যালকুলেশনটা একটু সবাই করে কত নিউটন বল অনুভব করছে m1 আর m2 এটা একটু সবাই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এই ক্যালকুলেশনটা একটু সবাই আমাকে সাহায্য করো যে অ্যান্সারটা কী হবে। এমডি রিফাত সর্দার লিখেছে 1.33। ওকে, দেখো এটা হচ্ছে কত আমাদের 1.3346 ইন্টু 10⁻⁻11 কত হবে? এককটা কী হবে বলো তো? নিউটন হবে। ওকে, তো আশা করি ম্যাথটা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। তো এতটুকু যদি কমপ্লিট হয়ে যায়, আমরা হচ্ছে জি এর ব্যাপারে একটু ধারণা নেব। আমরা কিন্তু জিটা কিন্তু প্রথমে বুঝিনি, একটু পরে বুঝবো, কারণ আপাতত একটা ম্যাথ করলাম, এখন জিটা বুঝতে আর একটু সোজা হবে। দেখো জি একটা কনস্ট্যান্ট কিন্তু আমরা নিয়েছিলাম তখন ম্যাথটা আমাদের সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য। কিন্তু দেখো জি কিন্তু এক টাইপের বল, জি হচ্ছে এক প্রকার বল বলা যায়। কোন ক্ষেত্রে বলা যায়? দেখো ব্যাপারটা আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে এফ ইজ ইকুয়াল জি m1 m2 বাই আর স্কোয়ার। ওকে, তো দেখো জি হচ্ছে কি বললাম আমি? এক প্রকার বল। এবার বলটা কখন আসলে, এখানে দেখতে পাচ্ছে বল তো মনে হচ্ছে না অনেকেরই, কিন্তু দেখো কখন হবে বল? যখন আমরা m1 m2 আর হচ্ছে আর m1 এর ভ্যালু যদি ধরি 1, m2 এর ভ্যালু যদি ধরি 1, এগুলো হচ্ছে কেজি, আর এটা হচ্ছে 1 মিটার। তাহলে এই ভ্যালুগুলো একটু এখানে ইনপুট করে দিই, দেখো তো কী আসে। এফ ইজ ইকুয়াল জি 1 ইন্টু 1 বাই 1 স্কোয়ার। তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এফ ইজ ইকুয়াল কিন্তু জি চলে আসছে। তো এই যে এফ ইজ ইকুয়াল জি, এটা কোন ক্ষেত্রে? যদি একটি বস্তু m1 যার ভর হচ্ছে 1 কেজি এবং আরও একটি বস্তু যার ভর হচ্ছে 1 কেজি, এবং এরা যদি 1 মিটার দূরত্বে অবস্থান করে, তাহলে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা সেটাই হচ্ছে আমাদের কি? মহাকর্ষীয় ধ্রুবক জি। ওকে,
তো এই যে ভ্যালুটা, ওই ভ্যালুটাই হচ্ছে আমাদের যে আকর্ষণটা ফিল করবে, অর্থাৎ 1 কেজি দুটি বস্তু যদি 1 মিটার দূরত্বে অবস্থান করে এবং তাদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। ওকে, তো এবার দেখো এককটা কী হবে। এককটা করার জন্য আমরা দেখো এখান থেকে একটু দেখতে পারি, এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখো F ইজ ইকুয়াল কী ছিল, G m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে দেখো আমরা জি এক সাইডে রেখে বাকিগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিই। তাহলে দেখো জি ইজ ইকুয়াল কী হবে বলো তো, এফ আর স্কোয়ার আর হচ্ছে আমাদের এখানে কি m1 m2। তাহলে এককগুলো বের করে একেবারে এখন সোজা হয়ে যাবে না। দেখো তো এফ হচ্ছে কি বল, তার মানে এফের একক কি নিউটন। ওকে, নিউটন লিখে দিলাম। তারপরে দেখো আর স্কোয়ার, আর হচ্ছে কি দূরত্বের একক হচ্ছে মিটার, তার মানে মিটার স্কোয়ার। আর দেখো এটা হচ্ছে কেজি অর্থাৎ ভর, এটা হচ্ছে কেজি। তো এখানে থাকবে হচ্ছে কেজি স্কোয়ার, কিন্তু আমি যদি উপরে নিয়ে যাই তখন কিন্তু কেজি ইনভার্স 2 হয়ে যাবে, তার মানে কেজি ইনভার্স 2। তাহলে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে এটার একক কী হবে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, তো এতটুকু সবাই বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। কারো কোনো যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আমরা মোটামুটি মহাকর্ষ বলের ব্যাপারে জানলাম। এবার দেখো মহাকর্ষ অভিকর্ষ ব্যাপারটা আসলে কি। দেখো মহাকর্ষ হচ্ছে বিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে আকর্ষণ বল। মহাকর্ষ হচ্ছে বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। অর্থাৎ এটা এমন হতে পারে যে চাঁদ, অর্থাৎ চাঁদ আর এটা হচ্ছে, এটা মনে করো চাঁদ আর এটা হচ্ছে মনে করো সূর্য, এদের মধ্যবর্তী যে আকর্ষণ সেটা হচ্ছে আমাদের কি মহাকর্ষ। আবার সাপোজ এখানে হচ্ছে পৃথিবী, এখানে হচ্ছে, আচ্ছা পৃথিবীটা সূর্য থেকে বড় হয়ে গেছে, বোঝার চেষ্টা করো, এটা জাস্ট একটা কনসেপচুয়াল পিকচার। দেখো এটা সাপোজ পৃথিবী, ওকে, বা সূর্যটাকে একটু বড় দেওয়া যায়, সমস্যা নেই। ওকে, তো দেখো যখন আমি চাঁদ আর সূর্যের মধ্যবর্তী আকর্ষণ বলটাকে চিন্তা করবো তখন সেটাকে বলবো মহাকর্ষ। কিন্তু যখন সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী আকর্ষণ বলকে চিন্তা করবো তখন সেটা হচ্ছে অভিকর্ষ। অর্থাৎ ব্যাপারটা আবার বেসিক্যালি হচ্ছে পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষই, কিন্তু মহাকর্ষ একটা স্পেশাল টাইপ, বা স্পেশাল টাইপ বলতে গেলে সোজা কথা হচ্ছে যে যেহেতু আমরা পৃথিবীতে বসবাস করি, আমাদের জিনিস, তার জন্য আমরা একটা স্পেশাল নাম দিয়ে দিলাম যেন আমরা বুঝতে পারি। বাকি হচ্ছে অভিকর্ষ আর মহাকর্ষ মোটামুটি সেমই জিনিস, শুধুমাত্র দুটি বস্তুকণা যে ছিল ওই দুটি বস্তুকণার মধ্যে যদি একটি বস্তু পৃথিবী হয়ে থাকে তাহলে ওটার আলাদা একটা স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অভিকর্ষ। এতটুকুই একটা ব্যাপার। ওকে, তো দেখো এবার এখানে এইটা হচ্ছে সাপোজ পৃথিবী আর এখানে সাপোজ একটা হচ্ছে আপেল। এই আপেলটা দেখো, আপেলটা কিন্তু যদি উপর থেকে নিচে পড়ে তাহলে কিন্তু এর ত্বরণ থাকে। এটা আমরা মোটামুটি গতি চ্যাপ্টারে কিন্তু আমরা এটা মোটামুটি ক্লিয়ার হয়েছিলাম যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর কিন্তু একটা ত্বরণ থাকে, ওই ত্বরণটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, যার ভ্যালু হচ্ছে কত 9.8। ওকে, এই দেখো এই যে জি এর যে ভ্যালুটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ভ্যালুটা জানার জন্য কিন্তু আমার নিউটনের সূত্রের প্রয়োজন হয়নি। এটা জানার জন্য শুধুমাত্র একেবারে সিম্পল আমাদের যে গতির যে সূত্রগুলো ছিল ওগুলো জানলে কিন্তু আমাদের হয়ে যেত। অর্থাৎ উপর থেকে একটা বস্তু আমি ছেড়ে দিলাম মুক্তভাবে, কোনো বাধা নেই। তো দেখো কতটুকু দূরত্ব অতিক্রম করলো, কতটুকু সময়, একটা স্টপ ওয়াচ দিয়ে কিন্তু মেপে ফেলতে পারো। আর ওখান থেকে আমরা খুব ইজিলি আমরা কি করতে পারবো, আমাদের ত্বরণটা কিন্তু বের করতে পারবো। পৃথিবীর জন্য যেহেতু ত্বরণটা হচ্ছে তার জন্য ওটার নাম হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। এবার সাপোজ দেখো এখান থেকে একটি বস্তু এখানে পড়তেছে, অর্থাৎ পৃথিবীতে পড়তেছে, উপর থেকে অবশ্যই নিচে বস্তু যদি পড়ে তাহলে কি অভিকর্ষ ত্বরণ হবে, সেটা হচ্ছে এই যে জি ত্বরণ নিয়ে নিচে পড়তে থাকবে। আচ্ছা এবার দেখো আমরা আমাদের যে সূত্রটা ছিল নিউটনের সেকেন্ড ল কী ছিল বলো তো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু mv মাইনাস mu বাই টি। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড সূত্র। আর অনেকেই এটা জানো যে এফ ইজ ইকুয়াল ma,
এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড সূত্র। আসলে এটা না, সেকেন্ড সূত্র হচ্ছে এটা, আর এটা থেকে আমরা এটাকে নিয়ে আসতে পারি। তো এই যে দেখো এখানে বল আর হচ্ছে ভর এবং ত্বরণের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, অর্থাৎ একটি বস্তুর ত্বরণ যদি এ হয় এবং তার ভর যদি এম হয়, তাহলে ওই বস্তুটার যে বল বা বল প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এফ। তাহলে দেখো এটা যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে কনসিডার করি, তাহলে কিন্তু এই বলটা কী হবে পৃথিবীর ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল এম। দেখো এই জিটা, এটা কি হয়ে যাবে, জি হয়ে যাবে, অভিকর্ষ ত্বরণ হয়ে যাবে। আবার দেখো এই হচ্ছে এই যে আপেলটা যে পড়ছে তার বল এম জি, জি ত্বরণে পড়ছে, আর আপেলটার ভর হচ্ছে সাপোজ এম। আবার দেখো আমরা কিন্তু নিউটনের সূত্র থেকে কিন্তু বের করতে পারি যে এফ ইজ ইকুয়াল জি এম ওয়ান, বা এই হচ্ছে এম, এই হচ্ছে আপেলের ভর এম, আর এটা হচ্ছে এম, বড় হাতের এমটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর। তাহলে দেখো এই হচ্ছে এম, আর হচ্ছে, আচ্ছা এবার দূরত্বটা আমরা কী নিব, দূরত্বটা কি নিব, মনে করো এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি এইচ হয়, আর এখান থেকে দূরত্বটা যদি সাপোজ এই যে দূরত্বটা, এটা যদি এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে দূরত্ব, ভূমির দূরত্বটা যদি আর হয়, তাহলে এখানে বেসিক্যালি আমার পুরো দূরত্বটা নিতে হবে। সাপোজ আমি এমন ধরলাম যে এইচটা খুবই ছোট, এটাকে আমরা ইগনোর করতে পারি, তাহলে কী হবে, এখানে ডিরেক্ট কী হয়ে যাবে, আর স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা এবার একটু খেয়াল করো, এখানেও একটি বলের ইকুয়েশন, এখানেও একটি বলের ইকুয়েশন, অর্থাৎ এফ ইজ ইকুয়াল এম জি, আর একটা হচ্ছে এফ ইজ ইকুয়াল জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার। দেখো তো এই দুটি তাহলে কি আমি সমান লিখতে পারি না? যদি আমি সমান লিখতে পারি তাহলে দেখো তো কী হয়, এখানে হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল এম জি। ওকে, আর পৃথিবীর ভর তো বড় হাতের এম ছিল, এখানে লেখাই ছিল। ওকে, তো দেখো এখান থেকে এই ছোটো এম, এই ছোটো এম কাটা, অর্থাৎ আপেলের যে ভরটা এটা কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে আমাদের কি থাকে বলো তো, তাহলে থাকে হচ্ছে আমাদের জি এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল জি। ওকে, তো আমরা এটাকে যদি সুন্দরভাবে একটু লিখি, জি ইজ ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। অর্থাৎ সোজা কথা এখানে দেখা যাচ্ছে যে অভিকর্ষর যে ত্বরণটা, এই ত্বরণটা কিন্তু বস্তুটার ভরের উপর কিন্তু নির্ভর করছে না, বস্তুটার ভরের উপর একদমই নির্ভর করছে না। কার উপর নির্ভর করছে? নির্ভর করছে হচ্ছে পৃথিবীর ভরের উপরে, পৃথিবীর ভরের উপর নির্ভর করছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে যে আমাদের আপেলের যে ভর ছোটো হাতের এম, এই ছোটো হাতের এমটা কিন্তু এই ইকুয়েশনের মধ্যে নেই। তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে কোনো একটি বড় একটা বস্তু তুমি উপর থেকে ছাড়লা, তার যে ত্বরণটা হবে, আর হচ্ছে তুমি ছোট একটা চুল বা সুতা বা একেবারে একটা কাগজ উপর থেকে ছাড়লা, ওটার যে ত্বরণ থাকবে আর বড় একটা পাথরের ত্বরণ সেম থাকবে। কারণ আমাদের এখানে বস্তুর ভরের উপর ত্বরণটা একেবারেই নির্ভর করছে না, নির্ভর করছে হচ্ছে পৃথিবীর ভর এবং পৃথিবীর থেকে ওই বস্তুটার দূরত্ব। ওকে, তো আশা করি যে আমাদের যে অভিকর্ষ ত্বরণের যে সূত্রটা, ওটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ জি ইজ ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার, যেখানে জি এর পরিচয়টা হচ্ছে আমাদের বড় হাতের জি, যেটা সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখানে যদি আমরা একটু ভ্যালুগুলো লিখে নিই, অর্থাৎ আমাদের আর এর ভ্যালু কত, আর হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার, আর বড় হাতের অর্থাৎ পৃথিবীর যে ভর, এই এম হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। ওকে, তো এতটুকু সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানিয়ে দিও। আমরা যে সূত্র আর একটা পেয়েছি সেটা এখানে একটু লিখে দিই। অর্থাৎ আমাদের অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল কী পেলাম আমরা, জি এম বাই আর স্কোয়ার, আর এই ছোটো হাতের জির যে আদর্শ যে ভ্যালুটা, আদর্শ ভ্যালু হচ্ছে 9.8 বা অ্যাভারেজ বলা যায়, অ্যাভারেজ এটা, কারণ আমাদের হচ্ছে পৃথিবীটা অবশ্যই গোলাকার না, এটা আমরা সবাই জানি।
পুরোপুরি হচ্ছে আমাদের গোলাকার না, এটা হচ্ছে মোটামুটি ওই যে ডিমের আকৃতির। তো উত্তর মেরু দক্ষিণ মেরু এগুলো হচ্ছে আমাদের কিন্তু ভ্যারি করে জি এর ভ্যালু। তো ওটার দিকে আমরা না যাই আপাতত, ওটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এখন যে আমরা জিনিসটা দেখব সেটা হচ্ছে, দেখো আমরা কিন্তু এই যে পৃথিবী যে ছিল জি এর যে ভ্যারিয়েশনগুলো ওটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো এটা হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে আর এর ভ্যালুটা ওখানে দেওয়াই আছে আমরা জানি। ওকে, তো দেখো এটা হচ্ছে আর হচ্ছে সাপোজ আমরা আগের যে ম্যাথটা এই যে ইকুয়েশনটা বোঝাচ্ছে যে একেবারে ভূমির সংলগ্নই বস্তুটা আছে, অর্থাৎ এই দূরত্বটা খুবই কম। কিন্তু যদি এমন হয় যে একটা উপগ্রহ বা চাঁদ বলা যায়, কৃত্রিম উপগ্রহ বলতে পারো, এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, তো দেখো এখানে যদি একটি বস্তু থাকে, উচ্চতাটা কতটুকু? উচ্চতাটা হচ্ছে এইচ। আমরা আগেই দেখেছি যে দূরত্বের সাথে কিন্তু অবশ্যই একটি সম্পর্ক আমাদের আছে। তার মানে এইখানে থাকা একটি বস্তুর ত্বরণ আর এইখানে থাকা একটি বস্তুর মধ্যে ত্বরণ কিন্তু সেম হবে না, অবশ্যই ভিন্ন হবে। আচ্ছা, তো এইখানেরটা তো আমরা জানি ভূমির সংলগ্ন যদি থাকে তখন তার ত্বরণ হবে কত? এই যে gm/r²। কিন্তু যদি এই উচ্চতা যদি থাকে তাহলে আমাদের ত্বরণটা আমরা কীভাবে নির্ণয় করবো? একেবারে ইজি, আমরা সবাই বুঝতে পারতেছি কি হবে। দূরত্বের যেহেতু বর্গের ব্যস্ত অনুপাতিক, তার মানে আর এর সাথে জাস্ট ওটা যোগ করে দিলেই হবে, অর্থাৎ gh যদি আমি বলি যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, তাহলে gh ইজ ইকুয়ালস টু gm/r+h² ওকে, তো এতটুকু আশা করি বুঝতে পারছো। আর দেখো এটা কিন্তু আমরা আরও অনেকভাবেই লিখতে পারি, যে দেখো gm এখান থেকে যদি আমি বা এটাকে সোজাসুজি আমরা যদি লিখে দিই তাহলে 1+h/r², এটাও কিন্তু আমরা লিখতে পারি। ওকে, তো আর একভাবেও লেখা যায়, অর্থাৎ সেক্ষেত্রে আবার এটা কি হবে? এই যেভাবে লেখা যায়, আবার এভাবে আমরা লিখতে পারি r²/r+h² ইন্টু জি। এই জিটা হচ্ছে আমাদের কি? এই জি এগুলো হচ্ছে আমাদের যে একেবারে ভূমি সংলগ্ন থাকলে যে আমাদের অভিকর্ষ ত্বরণটা, অর্থাৎ 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার জি। আর এই GH হচ্ছে এইচ উচ্চতায় জি, অর্থাৎ এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। তাহলে এই যে সূত্রগুলো আসলে এগুলো একটু এইটা থেকে আর কি ক্যালকুলেশন করলেই চলে আসে। ওটা একটু বাসায় সবাই একটু ট্রাই করবা কীভাবে আসলো, কারণ সেম জিনিস আমি জাস্ট এখান থেকে যদি আর কমন নিয়ে নিই তাহলে কিন্তু এই সূত্রটা পাওয়া যায়। তো ওটা আর দেখালাম না, সবাই একটু বাসায় চেষ্টা করবা। ওকে, তো আমাদের সূত্র বেসিক্যালি কয়টা হয়ে গেলো তাহলে দেখো তো। এই একটা আমরা সূত্র পেলাম, আবার এখানে আর একটা, অর্থাৎ আমাদের কয়টা সূত্র তাহলে? মোটামুটি আমাদের 3টা সূত্র আছে। আমাদের হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার জন্য, আর গ্রাউন্ডে যে আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে চাই তাহলে তো আমাদের সূত্র আগে থেকেই একটা আছে। তো এতটুকু যদি সবাই বুঝতে পারো বা কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। ত্বরণ বের করার জন্য এইটা, হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ বের করার জন্য এই যে সূত্রগুলো, যদি এইচ উচ্চতায় যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে দেখো এখানে আমাদের কয়টা সূত্র আছে। প্রথমে হচ্ছে এই যে মেইন যে সূত্রটা, একেবারে বেসিক যে সূত্রটা ওইটা, এই একটা। আর একটা হচ্ছে এই যে ওটাকে জাস্ট মডিফাই করে লেখা যায়। আর থার্ড হচ্ছে এটাকেও জাস্ট এটা একটা মডিফাই করে লেখা, আর কিছুই না, সবগুলো বেসিক্যালি সেম জিনিস। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন আমাদের জি এর ভ্যালুটা দেওয়া থাকবে না, অর্থাৎ জি তো আসলে ভ্যারি করে, তো জি এর ভ্যালুটা যদি না দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আর যখন বা একটু ক্লিয়ার করে একটু লিখে দিই মুছে, আবার দেখো আমরা যদি সাইডে একটু লিখি তাহলে দেখো আমাদের জিএইচ দ্বারা আমরা কী বোঝাচ্ছি? পৃথিবী থেকে এইচ উচ্চতায় যে কোনো একটি বস্তুর অভিকর্ষ ত্বরণ জিএইচ ইজ ইকুয়াল জিএম, অর্থাৎ পৃথিবীর যে ভর, আর হচ্ছে r+h²। আবার এই জিনিসটাকেই লেখা যায় হচ্ছে G1+r²।
r/h হোল স্কোয়ার। আবার এই জিনিসটাকেই লেখা যায় হচ্ছে r² r+h হোল স্কোয়ার ইন্টু জি। দেখো এইখানে যে জিগুলো আসতেছে, অর্থাৎ কোনো একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অবশ্যই দেখব। যদি আমাদের ভূমিতে যে জি, ওই জি এর মান যদি দেওয়া থাকে 9.8, তাহলে আমরা এই দুটো সূত্রকে দেখব, এই দুটো সূত্র দিয়ে ট্রাই করার চেষ্টা করব। আর যদি ওগুলো না দেওয়া থাকে, অর্থাৎ পৃথিবীর ভর, তারপরে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। ওকে, তো আশা করি এই সূত্রগুলোর ব্যাপারে মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো। তো আমরা হচ্ছে ম্যাথ আপাতত মনে হয় না তেমন কিছু বাকি আছে, শুধুমাত্র আমাদের একটা লাস্ট টপিক বলা যায়, সেটা হচ্ছে ঘর্ষণের ব্যাপারটা একটু বাকি আছে। তো ঘর্ষণ ব্যাপারটা হচ্ছে, দেখো ঘর্ষণ বেসিক্যালি আসলে কি? ঘর্ষণ হচ্ছে এক টাইপের বাধাদানকারী বল, অর্থাৎ বাধা দেয়। সাপোজ মনে করো তুমি একটি বলকে ফ্লোরে গড়িয়ে দিলে, ফ্লোরে কি করলে? গড়িয়ে দিলে, অর্থাৎ এই তোমার হচ্ছে ফ্লোর, এখানে একটি বল আছে, বলটিকে তুমি ফ্লোরের সাথে রেখে কি করলে? একটি বেগ দিয়ে এদিকে ছেড়ে দিলে। তাহলে দেখা যাবে যে একটি নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে কি করবে? এখানে বস্তুটি কিন্তু কি স্থির হয়ে যাবে। বস্তুটি ভি বেগে ছিল কিন্তু স্থির হয়ে যাবে, অর্থাৎ বেগটা কিন্তু কি স্থির হয়ে যাচ্ছে। তো দেখো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা বল কিন্তু এখানে আছে, অর্থাৎ একটা বাধাদানকারী বল কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে। তাছাড়া তো আমাদের যে সূত্রগুলো যে ছিল, জড়তার যে সূত্র, তাহলে তো এটা স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকতো। তো এটা তো স্থির হওয়ার কোনো প্রশ্ন আসে না যতক্ষণ পর্যন্ত না বল প্রয়োগ হচ্ছে। তো এখানে বলটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা কি বাধাদানকারী বল আছে। এই বাধাদানকারী বলটা কেন হয়? কারণ দুইটা সারফেসের মধ্যে ছোট ছোট অবশ্যই কণা দ্বারা তৈরি হয়। তো এই সারফেসটা যদি তোমরা জুম করে দেখো, তখন দেখবা যে অনেক খাঁচকাটা এরকম কিছু থাকে। তো যখন একটি বল যখন এদিক থেকে গড়িয়ে আসবে, তখন কিন্তু কি এগুলোর সাথে ঘর্ষণের ফলে এই বলটা আস্তে আস্তে তার বেগ হ্রাস পাবে তার, এবং একটা সময়ে সে স্থির হয়ে যাবে। তার মানে আমরা এটা বুঝতে পারছি এখানে একটা বল কিন্তু উপস্থিত। তাহলে এই বলটা হচ্ছে আমাদের কি ঘর্ষণ বল এফ। ঘর্ষণ বল ছোট হাতের এফ দ্বারা সাপোজ আমরা লিখলাম। ওকে, তো ঘর্ষণ বল এফ, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, দেখো আমাদের দেখো আরেকটা গুণাঙ্কের ব্যাপারে আমরা একটু পরিচিত হব, সেটা হচ্ছে মিউ। এটি সাইনটার নাম হচ্ছে মিউ। এইটা হচ্ছে আমাদের কি গতি ঘর্ষণ গুণাঙ্ক। গতি ঘর্ষণ গুণাঙ্ক বা সহগ বলা যায়, বা গতি ঘর্ষণ সহগ বলা যায়। ওকে, তো এই মিউ হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক বা গতি ঘর্ষণ সহগ। তো যে কোনো একটা বস্তু, সাপোজ এই বস্তুটার ভরই সাপোজ আমরা ধরে নিলাম হচ্ছে এম। তো এই বস্তুটা যদি এম ভর হয়, তাহলে ওই বস্তুটার গতি ঘর্ষণ কত হবে? দেখো সেটা হবে হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক দিবা, তারপরে ওটার সাথে হচ্ছে তার ওজনটা গুণ করে দেবে। অর্থাৎ তার ওজন যদি গুণ করি, আমরা ওজনকে কি দ্বারা প্রকাশ করি? যদি ডব্লু দ্বারা প্রকাশ করি, তাহলে ডব্লু দিবা, ওজন হচ্ছে ডব্লু। তাহলে ডব্লুর বদলে আমরা কি লিখতে পারি বলো তো? মিউ এম জি। ওকে, তো দেখো বেসিক্যালি এখানে আমরা কি বলতে চাচ্ছি যে একটি বস্তু যদি একটি সারফেস বা একটি তলের মধ্যে থেকে যদি গতিশীল থাকে, তাহলে এই বস্তুটি কতটুকু বাধাদানকারী বলের শিকার হবে বা বল অনুভব করবে, কতটুকু বাধাদানকারী বল অনুভব করবে, সেটা হচ্ছে ছোট হাতের এফ আমরা ধরে নিলাম। এবং ওই বলটা, বাধাদানকারী বলটা হবে বা ঘর্ষণ বলটা হবে নিউ। আর এই নিউটার পরিচয়টা হচ্ছে কি গতি ঘর্ষণ গুণাঙ্ক বা গতি ঘর্ষণ সহগ। এটা ডিপেন্ড করবে কার উপরে? দেখো এটা ডিপেন্ড করবে হচ্ছে যে সারফেসে বলটি যাচ্ছে ওই সারফেসের উপর, এবং বলের সারফেস বা ওই বস্তুটার উপরে, ওই বস্তুটার সারফেসের উপর ডিপেন্ড করে। অর্থাৎ এটা একটি কনস্ট্যান্ট বলা যায়, এটা একটা কনস্ট্যান্ট বলা যায়। যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমের কথা চিন্তা করো, তাহলে এই মিউ যেটা আছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, সেটা হচ্ছে অবশ্যই দেওয়া থাকবে, ওটা নিয়ে কারো কোনো টেনশন করা লাগবে না, এটা দেওয়া থাকবে। আর হচ্ছে ডব্লুটা হচ্ছে কি তার ওজন, বস্তুটির ওজন, যে বস্তুটি গতিশীল
তার ওজন অর্থাৎ ডব্লু, এই ডব্লুকে আমরা কি লিখতে পারি mg। তাহলে আমরা কি পেলাম আলটিমেটলি এফ গতি ঘর্ষণ এফ ইজ ইকুয়াল মিউ ডব্লু, মিউ ডব্লুকে আমরা লিখতে পারছি মিউ mg অর্থাৎ আর যেহেতু একটা বল তার মানে এর এককটা কী হবে অবশ্যই নিউটন হবে। আর আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক কি আছে? বেসিক্যালি কোনো একক কিন্তু নেই, কারণ যদি একক থাকে তাহলে কারণ এটা তো হচ্ছে নিউটন mg, তাহলে এটা যদি একটা একক থাকে তাহলে কিন্তু আলটিমেটলি এটার এককটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। তো বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু গতীয় ঘর্ষণ যে গুণাঙ্ক বা গতীয় ঘর্ষণ যে সহগটা আছে তার কিন্তু কোনো একক নেই, এটা জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, এর কোনো একক নেই। ওকে, তো আশা করি গতীয় ঘর্ষণের ব্যাপারে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে। একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে যেটার ব্যাপারে সবাই ক্লিয়ার কিনা। এমডি রিফাত সর্দার বলেছে যে মিউটার আলাদা কোনো মান আছে। আচ্ছা, আলাদা মান বলতে এটা ডিপেন্ড করবে সারফেসের উপরে, অর্থাৎ যে কোনো একটা বস্তু যদি গতিশীল হয়, সাপোজ এখান থেকেই এই যে মার্কারটা আছে ওটা গতিশীল, তো দেখো এই যে মার্কারটা যে গতিশীল এর তো একটি দেখো বাধাদানকারী বল কিন্তু তোমরা একটু নিজের চেষ্টা করে যদি সামনে টেবিল থাকে টেবিলের দিকে একটু একটা কলমকে তুমি সামনে এগিয়ে নিয়ে যাও, দেখবে একটা বাধাদানকারী বল কিন্তু অনুভব তোমরা করতেছো। এই যে বাধাদানকারী বল তোমরা অনুভব করতেছো ওইটাই হচ্ছে কি ঘর্ষণ বল। সাপোজ আমি ধরে নিলাম যেহেতু গতিশীল তার জন্য আমি বলতেছি গতি ঘর্ষণ বল বা গতি বাধাদানকারী বল যেটা আছে। তো এই যে মিউ, এই এফ সময় আমরা লিখতে পারি মিউ ডব্লু, ডব্লুটা তো আমরা বলেছি ওজন। তাহলে মিউটার আলাদা মান বলতে অবশ্যই এই সারফেসের উপর ডিপেন্ড করবে যে সারফেসটা কতটুকু রাফ বা কতটুকু স্মুথ বা কীরকম, এটার উপর ডিপেন্ড করবে এই মিউয়ের মান। আর এই মিউয়ের মানটা অবশ্যই একটি কনস্ট্যান্ট এবং পরীক্ষায় মোটামুটি দেওয়াই থাকবে। বা সোজা কথা হচ্ছে যে এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল, এটা তুমি এভাবেই বের করতে পারবে না, এটা এক্সপেরিমেন্ট করে বের করতে হয় যে এই মিউয়ের মানটা কতটুকু। আর এই মিউয়ের মানের কোনো এককও নেই, এতটুকু আশা করি সবাই ক্লিয়ার। রিফাতকে ক্লিয়ার হয়েছে কিনা একটু জানিয়ে দিও। সোজা কথা হচ্ছে মিউ একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে সারফেসের উপর ডিপেন্ড করবে আর কিছুই না, অর্থাৎ এই যে তলটা আছে যে তলের উপর দিয়ে যাবে বস্তুটা ওই তলের উপর ডিপেন্ড করবে। ওকে, তো মোটামুটি সবাই ক্লিয়ার। ওকে, তো রিফাত ক্লিয়ার হয়েছে। ওকে, তো আমরা পরবর্তী ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে আমরা চলে যাই, কারণ মোটামুটি আমাদের যে থিওরিগুলো ছিল ওগুলো মোটামুটি ক্লিয়ার হয়েছে। ওকে, তো আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেমের দিকে যাব যেন তোমাদের পরীক্ষার হলে এগুলো যেন একটু সুবিধা হয়। দেখো আমরা মোটামুটি আজকে হয়তোবা বেশি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিকে যেতে পারবো না, অলরেডি হচ্ছে আমাদের প্রায় 10টা বেজে গিয়েছে থিওরি ক্লিয়ার করতে করতেই। তো আমি মোটামুটি যদি 9টা বা 9টা-10টা ম্যাথ করাই তাহলে মোটামুটি তোমাদের সব কিছু কিন্তু কভার হয়ে যাবে। তো আজকে যে আমরা প্রবলেমগুলো দেখলাম বা থিওরিগুলো জানলাম ওইগুলোর কিছু প্রবলেম আমরা সলভ করব। ওকে, তো দেখো আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে যে সাপোজ এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র এবং এই কেন্দ্র থেকে ভূমির যে দূরত্ব সেটা হচ্ছে r ইজ ইকুয়াল 6.4 ইন্টু 10⁶ এত মিটার। ওকে, আর হচ্ছে এখান থেকে সাপোজ h উচ্চতায়, এখান থেকে h উচ্চতায় একটি উপগ্রহ, সাপোজ একটি উপগ্রহ, আচ্ছা এটাই সাপোজ একটা উপগ্রহ ধরে নাও, সাপোজ একটি উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে এরকম অনবরত ঘুরছে। তো এই উচ্চতাটা হচ্ছে 400 কিলোমিটার, 400 কিলোমিটার। ওকে, তো বলতেছে যে এই যে উচ্চতা 400 কিলোমিটার, এই উচ্চতায় এই যে আমাদের যে উপগ্রহটি কৃত্রিম উপগ্রহ এর ত্বরণ অভিকর্ষ ত্বরণটা কতটুকু। ওকে, তো ওই যে কয়দিন আগে একটু শুনেছিলে না যে চায়না রকেট উৎক্ষেপণ করেছে, তো কয়দিন রকেট উৎক্ষেপণ করার পরে ওরা কন্ট্রোল হারিয়েছে এবং একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পরে সেটা ভূপৃষ্ঠের দিকে কিন্তু ধাবিত হয়েছে। সাপোজ ওইরকম একটা ঘটনা চায়না
এখান থেকে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। 400 কিলোমিটার যাওয়ার পরে সে নিয়ন্ত্রণ হারিয়েছে এবং নিয়ন্ত্রণ হারানোর পরে এখন সে পৃথিবীর দিকে নিচে পড়তেছে। তো এখন আমরা এটাই ক্যালকুলেট করব যে ওই উপগ্রহটার আমাদের হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি কত। ওকে, তো আমরা দেখো অভিকর্ষ ত্বরণ জি এটা সমান আমরা কী কী সূত্র জানি দেখো তো। আমাদের এখানে তো লেখাই আছে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তারপর হচ্ছে জি বাই 1 প্লাস আর বাই এইচ হোল স্কোয়ার, তারপর জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। ওকে, তো আমরা সূত্র সিলেক্ট করব কোনটা? সূত্র সিলেক্ট করব হচ্ছে দেখো এইটা, কারণ আমাদের কিন্তু জি এর ভ্যালুটা কিন্তু দেওয়া নেই। যদি আমরা জানি 9.8, কিন্তু তাও আমরা এটা ইউজ করব না, আমরা এই জিনিসটা ইউজ করবো কারণ আমাদের আর এর মান কিন্তু দেওয়া আছে। আর এম এর মানটা সাপোজ পৃথিবীর ভর এম ইজ ইকুয়াল কত 6 × 10⁻24 এত কেজি। ওকে, তো আমরা এই সূত্রটি ইউজ করি তাহলে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, তো দেখো জি এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই 6.673 ইন্টু 10⁻11 ইন্টু ভর হচ্ছে 6 × 10⁻24 এত কেজি, এবং উচ্চতাটা কত পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কত 6.4 ইন্টু 10⁻, উচ্চতাটা হচ্ছে আমাদের কত 6.4 ইন্টু 10⁻6 প্লাস এইচ হচ্ছে 400 কিলোমিটার। দেখো তো 400 কিলোমিটারকে আমি কী লিখতে পারি 400 ইন্টু 10⁻³ মিটার না, অর্থাৎ আমি কিলোমিটার থেকে মিটারে এসআই এককে সবগুলো নিয়ে নিলাম। তাহলে দেখো তো আমরা এখানে কী লিখতে পারি 400 ইন্টু 10⁻³। এটাকে আমি আবার কি করে দিব স্কোয়ার, এই স্কোয়ারটাকে আবার কেউ মিস করো না, স্কোয়ার করে দেবো কিন্তু, অর্থাৎ আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, তো এই ক্যালকুলেশনটা করলে আমাদের ভ্যালুটা কি আসে একটু সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। ক্যালকুলেশনে আমাকে একটু হেল্প করো, দেখো কত অ্যান্সার আসে। এটি হচ্ছে আমাদের কত 8.68 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যদি আমার ক্যালকুলেশনটা ঠিক থাকে। আর এমডি রিফাত সর্দার একটু ক্যালকুলেশন করো, সমস্যা নিয়ে ওয়েট করতেছি। তো দেখো আমরা হচ্ছে তোমাদের ওই যে ঘর্ষণ নিয়ে একটু প্রবলেম ছিল, তো ঘর্ষণের প্রবলেমটা আমরা একটা প্রবলেম দেখি, কারণ যেহেতু এটা নিয়ে তেমন একটি আলোচনা নেই আমাদের বইয়ের মধ্যে, শুধুমাত্র সূত্রটি দেওয়া আছে হয়তোবা, তো তার জন্য আমরা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। ওকে, তো কোশ্চেনটি হচ্ছে কোনো তলের গতি ঘর্ষণ (0.3) উক্ত তলে উক্ত তলে 50 কেজি ভরের কোনো বস্তুর উপর কত ঘর্ষণ বল প্রয়োগ হচ্ছে। ওকে, তো দেখো আমাদের প্রবলেমটা একেবারে সিম্পল। বলা হয়েছে কি কোনো তলের গতি ঘর্ষণ সহগ হচ্ছে 0.3, যেটা বলেছিলাম গতি ঘর্ষণ সহগ বা গতি ঘর্ষণ যে গুণাঙ্ক সেটা হচ্ছে একটি কনস্ট্যান্ট, এটা পরীক্ষা হলে মোটামুটি দেওয়াই থাকে। এটা মোটামুটি ডিপেন্ড করে কার উপরে, যে তলটা আমরা নিয়েছি তলের উপর ডিপেন্ড করে। তো গতি ঘর্ষণ সহগ হচ্ছে 0.3, উক্ত তলে 50 কেজি ভরের কোনো বস্তুর উপর কত গতি ঘর্ষণ বল প্রয়োগ হচ্ছে সেটা আমরা বের করব 50 কেজি একটা বস্তুর জন্য। তো এটা হচ্ছে কতটুকু গতিতে যাচ্ছে এটার উপর তেমন একটা ডিপেন্ড করে না, মোটামুটি হচ্ছে ওর ওজন আর হচ্ছে যে আমাদের কনস্ট্যান্টটা থাকে ওটার উপরে ডিপেন্ড করে। তো দেখো আমরা যদি সলিউশনটা করি তাহলে সলিউশনের প্রথমে আমরা হচ্ছে সূত্রটা লিখে ফেলব। সূত্রটা আমাদের কি জানা আছে দেখো তো,
ঘর্ষণ বল যদি এফ হয় তাহলে এফ ইজ ইকুয়াল মিউ আর হচ্ছে ডব্লু। এই ডব্লুটা হচ্ছে কি ওজন, বস্তুটার ওজন। তাহলে দেখো এই মিউ দিলাম আর ডব্লু, ডব্লু সমান কি এমজি, অর্থাৎ বস্তুটির ভর এবং অভিকর্ষ ত্বরণ। এটা লিখলে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের ডব্লু বা ওজন বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের ভ্যালুগুলো কিন্তু সবগুলোই দেওয়া আছে, এটা চিন্তা করার কোনো অবকাশ নেই। দেখো 0.3 হচ্ছে আমাদের মিউ এর ভ্যালু, এম এর ভ্যালু হচ্ছে 50 কেজি, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ আমরা কোনটা নিব, একেবারে যে সোজা কথা ভূমির সাথে যে অভিকর্ষ ত্বরণ 9.8, আমরা ওই ভ্যালুটা নিব। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে উত্তর কত আসে একটু সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে 0.3 ইন্টু 50 ইন্টু 9.8 এটার উত্তরটা কত আসে একটু কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিবে। আর এটার একক কত হবে, এককটা অনেকেই মিস করো লেখার সময়, এককটা কত হবে, আচ্ছা লিখিয়ে দিলাম, যাই হোক এককটা কত হবে এটা একক সহকারে লিখবা। ওকে, তো এমডি রিফাত সর্দার 147। ওকে, এমডি রিফাত সর্দার অনেক ফাস্ট, 147 নিউটন। শুধু সে বাধাই পাচ্ছে, শুধু সে বাধাই পাচ্ছে, অর্থাৎ এই যে 50 কেজি একটি বস্তু একটি তলের উপর দিয়ে চলছিল, তখন সে ঘর্ষণ বলের যে বাধাটা সেটা সে কতটুকু অনুভব করছিল, 147 নিউটন অনুভব করছিল। ওকে, তো মোটামুটি আশা করি সবাই এতটুকু ক্লিয়ার হয়েছে আজকে। ওকে, ক্যালকুলেটরে মান বের করতে পারি না। ওকে, জান্নাত মোহনা, সবাই একটু ক্যালকুলেটার একটু এক্সপার্ট হওয়ার চেষ্টা করবে, কারণ আমাদের হচ্ছে পরীক্ষার হলে বড় বড় ভ্যালুগুলো থাকবে, তখন তোমার হাতে করতে পারো। তবে হাতে ক্যালকুলেশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরবর্তী তোমাদের এডমিশন যখন ভার্সিটিতে এডমিশন নিবা তখন হাতে ক্যালকুলেশনটা অনেক ইম্পর্টেন্ট। সাথে সাথে কিন্তু তোমাদের ক্যালকুলেটর এক্সপার্ট হওয়াটা খুবই প্রয়োজন। তোমাদের প্রতি সবার সাজেশন থাকবে হচ্ছে তোমরা একটু সবাই চেষ্টা করবা ক্যালকুলেটরের সকল ফাংশনের ব্যাপারে আইডিয়া রাখার জন্য। এতে করে তোমরা বড় বড় যে ক্যালকুলেশনগুলো আছে তোমরা পরীক্ষা হলে প্রচুর পরিমাণে কিন্তু টাইম কিন্তু সেভ করতে পারবা। এই ব্যাপারে পুরো আগে থেকে একটু প্র্যাকটিস করবা। হঠাৎ করে পরীক্ষা হলে গিয়েই তুমি ফার্স্ট ক্যালকুলেটর ওপেন করতেছো, তখন কিন্তু তোমার বুঝতে প্রচুর কষ্ট হবে যে ক্যালকুলেটরের কোন ফাংশন দিয়ে কোন কাজটি করে। তো তোমাদের ব্যাপারে এই সাজেশনটাই থাকবে। আর হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে আমাদের নোটগুলো জমা দাও, আমরা যে ক্লাসগুলো করাই অনেকেই নোটগুলো দাও, অনেকেই কিন্তু নোট সাবমিট করো না। তোমাদের প্রতি আমাদের সাজেশন থাকবে হচ্ছে সবাই জমা দাও না দাও, তোমরা নিজের একটা পার্সোনাল কিন্তু নোট রাখার চেষ্টা করবা। কারণ পরীক্ষার আগে বা তুমি যখন একটি নোট করবা তখন কিন্তু তোমার প্রচুর পরিমাণে টাইম দিতে হয়। তো এই টাইমে তুমি কিন্তু আসলে টাইমটা কিন্তু ওয়েস্ট যাচ্ছে না, টাইমটা কিন্তু তুমি বেসিক্যালি পড়ালেখার মাধ্যমেই কিন্তু ব্যয় করছো। তো আলটিমেটলি তোমার বেনিফিটটা হবে এবং পরীক্ষার আগে দেখবা তুমি খুব সহজেই কিন্তু প্রিপারেশনটা নিতে পারছো। তো আজকে এই পর্যন্তই। ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকে তেমন একটা দেখা হলো না, আশা করি পরবর্তী আরেকটা ক্লাসই তোমাদের A to Z সব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো শেষ করে দেবে। এই চ্যাপ্টার আর কোনো প্রবলেম থাকবে না। তাছাড়া কিছু বেসিক আলোচনাও আছে, মানে ক খ যা আমাদের আসে, অর্থাৎ কি বলা যায় ছোট ছোট যে প্রশ্নগুলো থাকে ওগুলো আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।